আমাদের যাওয়ার কথা জলপাইগুড়ি থেকে কোচবিহার রাজবাড়ি। আমরা জলপাইগুড়ি থেকে বেরোলাম। আশালতা স্কুল, সামনে কৃষ্ণচূড়া ফুটে রয়েছে, করলার উপরে নতুন ব্রিজ, করলা নদী গিয়ে পড়েছে তিস্তাতে। তো যাই হোক, নতুন ব্রিজ পেরিয়ে আমরা রাজবাড়ির সামনে দিয়ে গিয়ে উঠবো পাহাড়পুরে। দেখুন কত কৃষ্ণচূড়া ফুটে রয়েছে। এই সময় জলপাইগুড়ি শহরে কৃষ্ণচূড়া, জারুল, অমলতাস ফুলে ফুলে ভরে থাকে শহর। এটা রাজবাড়ির দিঘি, জলপাইগুড়ির রাজবাড়ির দিঘি। সেখান থেকে আমরা কোচবিহার যাব। এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ডান পাশে দিঘির গেট পেরোলো, জারুল ফুটে রয়েছে, গাছের পর গাছ জারুলে পুরো বেগুনি ফুটে রয়েছে। এইটা তরুণদার ডান দিকে পেরোলো। এরপর আমরা পাহাড়পুর দিয়ে বাইপাসে উঠে গিয়েছি। এটা তিস্তা ব্রিজ, তিস্তার উপর দিয়ে যাচ্ছি আমরা, তিস্তা পেরোচ্ছি। ময়নাগুড়ির আগে যেখানে এই জায়গাটা বিরাট জ্যাম হতো, রেল লাইন ছিল, এখন সেখানে ওভারব্রিজ হয়ে গিয়েছে। ফ্লাইওভার দিয়ে কিছুক্ষণের মধ্যে ময়নাগুড়ি পৌঁছে যাওয়া যায়, সুবিধা হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের রাস্তা এখন খুবই সুন্দর, যদিও এই জায়গাটা এটা ধূপগুড়ি ঢোকার ঠিক আগে খুবই খারাপ। ধূপগুড়ি দিয়ে আমরা ডান দিকে ঘুরবো। রাস্তাটা সোজা বেরিয়ে গেল বীরপাড়া, ডান দিকে আমরা ঢুকে গেলাম। এটা যাবে ফালাকাটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা রাস্তা সোজা চলে গেল গয়েরকাটা হয়ে বীরপাড়া, আর আমরা সোজা এলাম ফালাকাটা। ফালাকাটার রাস্তা, সুন্দর সিনারি, দুপাশে ক্ষেত, প্রচুর ভুট্টা চাষ হচ্ছে এখন উত্তরবঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ। এই ফালাকাটা আমরা ঢুকছি, ফালাকাটা শহর। একটা টোটো, সারা গায়ে তার কচু। অদ্ভুত দৃশ্য দেখে আমরা তো মানে অবাক, যাকে বলে। গোটা গায়ে কচু নিয়ে যাচ্ছে। কি করবে, শুয়োরকে খাওয়াবে না কি, বোঝা গেল না। দেখুন অদ্ভুত দৃশ্য। এই ফালাকাটা ডান হাতে নজর রাখবেন। ফালাকাটা বাস স্ট্যান্ড আমরা পেরোবো। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ, একটা সোজা আলিপুরদুয়ার বেরিয়ে গেল, এই ডান হাতে বাস স্ট্যান্ড পেরোলাম, স্টেট বাস স্ট্যান্ড, সোজা আলিপুরদুয়ার রাস্তা যাচ্ছে, আর আমরা ডান হাতে ঘুরবো কোচবিহারের দিকে। এই যে ফালাকাটা থেকে সোজা একটা আলিপুরদুয়ার গেল, আর আমরা ঢুকবো এইদিকে ডান হাতে। আবার এইখান থেকে কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়া যায় বানেশ্বর হয়ে, সেটা আমরা পরে আপনাদের দেখাবো। আমরা সেই রাস্তাতেও খানিকটা গিয়েছিলাম বানেশ্বরে, পরে দেখাবো। এই চা বাগান, শ্রমিকরা কাজ করছেন কোচবিহারে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখুন এই দিকটা পুরো গ্রাম, এবং এই দিকের গ্রাম সম্পূর্ণ তার স্বকীয় বৈশিষ্ট্য রাখে। আমরা আবার ডান দিকে ঘুরব। এখান থেকে সোজা আলিপুরদুয়ার যাওয়া যায়, আবার কোচবিহারও যাওয়া যায়। যে পুন্ডিবাড়ি মোড় থেকে আমরা ঘুরলাম। চাষবাস চলছে, এখানে প্রচুর ভুট্টা চাষ হয়, রাস্তায় ফেলে ভুট্টা শুকানো হচ্ছে, দেখতে পাবেন। বাড়িগুলি অত্যন্ত সুন্দর, সেই জন্য খানিকটা রাখতে হলো এই ভিডিও। বাড়িগুলো দেখুন, বাড়িগুলোর শেপগুলো দেখুন, অদ্ভুত সুন্দর, তার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আর এখানে প্রচুর ভুট্টা রাস্তায় ফেলে শুকানো হয়, সেই সব ভুট্টা চলে যায় আসাম। এই আমরা ঘুরছি কোচবিহার, কোচবিহারের রাজবাড়ি, রাজবাড়ির গেট। দেখুন কি বিরাট তরুণদার। খানিকটা এগিয়ে এই হচ্ছে রাজবাড়ির গেট, ঢোকার গেট। আগেরটা ছিল তরুণদার, এটা ঢোকার গেট। পাশে পার্কিং রয়েছে, এখানে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আমাদের একটু সমস্যা হয়েছিল, আমার ক্যামেরার ব্যাগের মধ্যে একটা বক্স ছিল, সেটা নিয়ে ঢুকতে দেয়নি। বক্স অ্যালাউড না, ক্যামেরা অ্যালাউড,
কিন্তু প্রাসাদের বাইরে, প্রাসাদের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে ছবি বা ভিডিও করতে দেয় না। বিরাট এলাকা, খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়। চারদিক দিয়ে রাস্তা রয়েছে, আমরা মূল রাস্তায় যাচ্ছি। এটা হচ্ছে গেটটা বাইরে থেকে যেটা দেখালাম, এটা ভেতর থেকে। মূল রাস্তা থেকে যদি আরেকটু এগিয়ে যাওয়া যায়, প্রাসাদের ডান দিকে একটা বড় দিঘি রয়েছে, চারদিকে গাছ লাগানো, চারদিক দিয়ে রাস্তা করা, এদিক দিয়েও প্রাসাদে যাওয়া যায়। দেখুন, বটল গ্রাস, গাছ লাগানো, হাওয়া দিচ্ছে হালকা, বিরাট দিঘি। এই হলো কোচবিহার রাজবাড়ি। এটা মূল রাস্তা। এই যে কোচ রাজবংশের ইতিহাস নিয়ে আলাদা এপিসোড করা যায়, তা আমরা করব যদি আপনারা কমেন্টে আমাদের জানান যে আপনারা এমন একটি এপিসোড চান। আপাতত খানিকটা ইতিহাস বলি। কোচ রাজবংশের যে শুরু, সেটা ধরা যায় রাজা বিশ্বসিংহের আমলে। কান্তেশ্বর বিশ্বসিংহ, তার দ্বিতীয় পুত্র যখন রাজা হলেন নরনারায়ণ, তিনি হলেন সেই নরনারায়ণ যার লেখা চিঠি, আসাম রাজকে লেখা চিঠি বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে ধরা হয়। প্রাসাদের ভেতরে মোবাইল এবং ছবি তোলা, ভিডিও করা এগুলো অ্যালাউড না, ফলে আমরা আপনাদের এর ছবি বা ভিডিও দেখাতে পারবো না। কিছু ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত, আমরা তা আপনাদের দেখাচ্ছি। ভেতরের খিলান, এগুলো আপনারা দেখলে খানিকটা বুঝতে পারবেন। এই বংশে বহুদিন পরে 1860-70 এই সময়টায় আসবেন নৃপেন্দ্র নারায়ণ। নৃপেন্দ্র নারায়ণ দুটি কারণে গুরুত্বপূর্ণ। এক, তার সময়ে কোচ রাজবংশের আধুনিকীকরণ শুরু হয়। এই যে আধুনিক রাজবাড়ি আপনারা দেখছেন, তা নৃপেন্দ্র নারায়ণের তৈরি। এবং দুই, তার সঙ্গে ব্রাহ্ম ধর্ম প্রচারক কেশবচন্দ্র সেনের মেয়ে সুনীতি দেবী, তার বিয়ে হয়েছিল, এবং যে বিয়েকে কেন্দ্র করে গণ্ডগোল হয়, ব্রাহ্মধর্ম আবার ভাঙে। এই নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে এই বিরাট প্রাসাদ আপনারা দেখছেন, সেটা তৈরি করেছিলেন। নৃপেন্দ্র নারায়ণের পরে আর মাত্র 3 জন কোচবিহারের রাজা হয়েছিলেন। কোচবিহার স্বাধীন রাজ্য ছিল। এরপর ভারত স্বাধীন হয়। 49-50 ভারতের মধ্যে কোচবিহারকে অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমবাংলার অংশ কোচবিহার ছিল না, কোচবিহার স্বাধীন রাজ্য ছিল, তাকে পশ্চিমবাংলার মধ্যে জোড়া হয়। রাজবাড়ির পিছনে এই বিরাট লন, এবং এটা পিছন দিক রাজবাড়ির। কৃষ্ণচূড়া ফুটে রয়েছে। রাজবাড়ির ডান দিকে দুটি দিঘি পরপর। একটি দিঘি রাজবাড়ির কাছাকাছি, এই যে তার চারদিক দিয়ে গাছ লাগানো, চারদিক দিয়ে রাস্তা করা। এই ডান দিকের রাস্তা দিয়ে এগিয়ে গেলে এই দিঘিটি পেরিয়ে আরেকটি দিঘি আসে। এই সোজা রাস্তা, সরু বাঁধানো রাস্তা ধরে হাঁটতে হবে। বাঁ দিকে রাজবাড়ি দেখা যাচ্ছে, সুন্দর ফুল লাগানো। রাজবাড়ির খুব কাছাকাছি এই 99 ক্যাফে, আমরা এখানে খেয়েছি। খাবার দাবার অত্যন্ত ভালো, ভেতরের ডেকোরেশন অত্যন্ত ভালো। এত ছোট জায়গায় এত সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা খেয়ে দেখতে পারেন। এরপর আমরা যাচ্ছি এখন মদন মোহন মন্দির।
মদনমোহন কোচবিহারের একবারে প্রাণকেন্দ্র যাকে বলে, মাঝামাঝি সেখানে অবস্থিত। এই মন্দিরটাও মহারাজা নৃপেন্দ্র নারায়ণের তৈরি। 1885 থেকে 89 সাল অবধি এই মন্দিরের কাজ চলেছিল। এই মন্দিরের মদনমোহন মূর্তি রয়েছে, মা কালী মূর্তি রয়েছে, মা তারা রয়েছেন, মা ভবানী রয়েছেন। সুন্দর ছোট্ট জায়গার মধ্যে মন্দিরটা সাদা, এবং মূল মন্দির চত্বরে কোনো রকম ছবি নেওয়া যায় না। মন্দিরের ভেতরে নেওয়া যায়, মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে বিগ্রহের কোনো ছবি নেওয়া যায় না। এটা গোটা মন্দিরটার ছবি এক পাশ থেকে। এইটি সাগর দিঘি। এটি একটি হ্রদ, চারদিকে মন্দির এবং সমস্ত প্রশাসনালয়গুলো, কোর্ট থেকে শুরু করে সমস্ত জেলা অফিস, সমস্ত এর চারপাশে অবস্থিত। কৃষ্ণচূড়া ফুটে রয়েছে। দিঘির যে চারপাশের ঘাট তা বাঁধানোর কাজ চলছে এখনো। এরপরে আমরা কোচবিহার শহর থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে সেই তোরণদ্বার, সিংহদ্বার। এখান থেকে আমরা আলিপুরদুয়ারের পথে সোজা চলে যাব বানেশ্বর। বানেশ্বর মন্দিরটা কোচবিহার থেকে 12 কিলোমিটার, আলিপুরদুয়ার থেকে 13 কিলোমিটার, মানে প্রায় মাঝামাঝি এই রাস্তার উপর অবস্থিত। আপনি কোচবিহারগামী রেলগাড়িতে একবার বানেশ্বর স্টেশনের পাশেই মন্দির, সেখানে নেমেও এটি দেখতে পারেন। এর বিশেষত্ব হচ্ছে বানেশ্বর, অর্থাৎ বান নামক অসুর রাজ বানাসুর, তিনি কথিত আছে তিনি এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে সেই মন্দির ভেঙে যায় এবং যে নরনারায়ণের কথা আমরা বললাম, যার লেখা চিঠি বাংলার গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে ধরা হয় 16 শতকের মাঝামাঝি, সেই নরনারায়ণের আমলে এটি আবার পুনরায় আবিষ্কৃত হয়। এই যে রাস্তাটি আমরা দেখছি, এইখান দিয়ে কচ্ছপ পারাপার করে, যার জন্য মোহন পারাপার করে বলে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে যে ধীরে গাড়ি চালান। এই রেল লাইন বেরোলো এবং সামনেই বানেশ্বর স্টেশন, তার পাশ দিয়ে আমরা যাব বানেশ্বর মন্দির। এই যে আমরা মন্দিরে চলে এসেছি। নরনারায়ণের পরবর্তীতে প্রাণনারায়ণ নামের রাজা কোচবংশের, তিনি এই যে বর্তমান মন্দির আপনারা দেখছেন, এটিকে আবার নতুন করে পুনর্নির্মাণ করেন। আর এর ডান দিকে পুকুর, যার মধ্যে কচ্ছপ দেখা যায়, প্রচুর কচ্ছপ রয়েছে এবং সেগুলি সংরক্ষিত। সেখানে কোনো রকম খাবার দেওয়া যায় না, তাদের নাম মোহন, তাদেরকে স্পর্শ করা যায় না, দূর থেকে তাদের দেখতে হয়। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কচ্ছপের মাথা কীভাবে জলের মধ্যে ভেসে উঠছে। দুটি কচ্ছপ। যে আরেকটি কচ্ছপের মাথা দেখা যাচ্ছে। এই সেই বিরাট দিঘি, মন্দিরের ডান দিকে অবস্থিত। সেইখানে একটি বোর্ডে লেখা রয়েছে সতর্কবার্তা। জল্পেশ এবং জটিলেশ্বরের মতন এই মন্দিরের শিবলিঙ্গ গর্তের মধ্যে থাকে, একে বলে জল লিঙ্গ বা অনাবৃত। এই মন্দির যিনি পুনর্নির্মাণ করেন, সেই প্রাণনারায়ণ জল্পেশের মন্দিরও পুনর্নির্মাণ করেছিলেন। আপাতত আমাদের দেখা শেষ, ঘোরা শেষ, এবারে বাড়ি ফেরার পালা। সূর্য তখন অস্ত যাচ্ছে, রাস্তার একপাশে লাল হয়ে এসেছে আকাশের শরীর। ধীরে ধীরে লাল নিস্তব্ধতায় ডুবে যাচ্ছে চলাচল। আমরা বাড়ি ফিরি।